2024 সালের জুলাই মাসে প্রতারণা ঘটেছিল, শেষ কথা। প্রতারণা হয়েছিল, আপনি প্রতারিত হয়েছেন, এটাই শেষ কথা। জুলাই সন্ত্রাসকে আন্দোলন ভেবে সোচ্চার হয়েছিলেন ফেসবুকে। একটু প্রতারিত বোধ করছেন এখন? বাংলাদেশের ধ্বংস দেখতে দূর থেকে তাদের কেমন লাগছে? আগস্টের এক দফা ঘোষণা দেওয়া আনু মোহাম্মদকে মনে আছে তো? সেই যে বাংলাদেশের সমস্ত উন্নয়নকে ভ্যাংচানো আনু মোহাম্মদ। অলিগলিতে মাইকিং করা হয়েছিল যে ঘরে বসে থাকবেন না, কোমলমতি ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, আপনি মানুষ হয়ে থাকলে এখনই রাস্তায় নামুন, এসব বলে রীতিমতো জোর জবরদস্তি করা হয়েছে। আমার আগের ভিডিওতে আমি মেটিকুলাস প্ল্যানের বিদেশি পার্টনারদের কথা বলেছিলাম, কিন্তু তাদের পক্ষে তো বাংলাদেশে এসে সরাসরি আপনার মর্মমূলে আঘাত হানা সম্ভব নয় এভাবে, যেভাবে হানা হয়েছিল। তাই তারা তা করেছে এদেশের তাদের পার্টনারদের দ্বারা, দেশি পার্টনারদের দ্বারা। এই দেশীয় পার্টনাররা কারা? তারা আপনার খুবই পরিচিত। তাদের মধ্যে আছে উঠতি সিনেমা পরিচালক, অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা, আছে কবি, যাদের আবার কিনা নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়া হয়েছিল, আছে লেখক, যাদের বলে দেওয়া হয়েছিল কি কি সিলেবাসে লিখতে হবে, আছে কিছু প্রবাসী সাংবাদিক যারা অনবরত রাজনীতির কলাম লেখার ফরমায়েশ পেয়েছে। আগের পর্বে আমি বলেছিলাম যে আপনি হয়তো আজও বিশ্বাস করতে চান না যে 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া তথাকথিত ছাত্র জনতার বিদ্রোহ আসলে ছিল এক পরিকল্পিত সহিংসতা। বিশ্বাস করবেন না, এটাই স্বাভাবিক, কারণ আপনাদের অনেককেই এতে অংশগ্রহণ করানো হয়েছিল সুপরিকল্পিতভাবে। বিভিন্ন রকম মিথ্যা খবর এবং গুজব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আপনাদের মর্মমূলে আঘাত করা হয়েছিল। অলিগলিতে মাইকিং করা হয়েছিল যে ঘরে বসে থাকবেন না, কোমলমতি ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, আপনি মানুষ হয়ে থাকলে এখনই রাস্তায় নামুন, এসব বলে রীতিমতো জোর জবরদস্তি করা হয়েছে। আমার আগের ভিডিওতে আমি মেটিকুলাস প্ল্যানের বিদেশি পার্টনারদের কথা বলেছিলাম, কিন্তু তাদের পক্ষে তো বাংলাদেশে এসে সরাসরি আপনার মর্মমূলে আঘাত হানা সম্ভব নয় এভাবে, যেভাবে হানা হয়েছিল। তাই তারা তা করেছে এদেশের তাদের পার্টনারদের দ্বারা, দেশি পার্টনারদের দ্বারা। যেমন হয়ে থাকে বিদেশি ডোনারের টাকায় এনজিও পার্টনারশিপ প্রজেক্ট। এই দেশীয় পার্টনাররা কারা? তারা আপনার খুবই পরিচিত। ওরাই তারা যারা 90-এর দশকের শেষ ভাগ থেকে দেশের নাম করা কিছু পত্রিকা তাদের পাতায় পাতায় বিজ্ঞাপনে পাশাপাশি আপনার সাথে যাদের নিয়মিত পরিচয় করিয়ে দিয়েছিল। তাদের মধ্যে আছে উঠতি সিনেমা পরিচালক, অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা, আছে কবি, যাদের আবার কিনা নাটকে অভিনয়ের সুযোগ করে দেওয়া হয়েছিল, আছে লেখক, যাদের বলে দেওয়া হয়েছিল কি কি সিলেবাসে লিখতে হবে, আছে কিছু প্রবাসী সাংবাদিক যারা অনবরত রাজনীতির কলাম লেখার ফরমায়েশ পেয়েছে। এই কয়েকটি পত্রিকা আমাদের আরও পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের আইভি লীগকে। অনবরত আমাদেরকে তারা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আইবিএ ইত্যাদি হলো বাংলাদেশের আইভি লীগ, যাকে আমাদের দেশে অনেকে মজা করে বলে থাকে গরিবের আইভি লীগ। আর নটরডেম ভিকারুনেসা কলেজ হলো বাচ্চা আইভি লীগ। আর এসব জায়গায় চাকরি করা কিছু শিক্ষক হলো এই যুগের আইনস্টাইন, হোমার, হেগেল, শেক্সপিয়ার, যারা এই দুই পত্রিকার সিলেবাসে চলে। এবার আসুন মনে করিয়ে দিই এদের মধ্যে থেকে কোন ধরনের ব্যক্তি 2 দশক ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেটিকুলাস পরিকল্পনাকে জেনজির সাথে একাত্ম করার কাজ করে গেছে, যার ফলাফল স্বরূপ তাদের কেউ কেউ এমনকি পেয়েছে উপদেষ্টা হওয়ার পুরস্কার। সংস্কৃতি জগতের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো নতুন এবং পুরনো কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলে গ্রুপ কালচার তৈরি করে নাটক, সিনেমা, বিজ্ঞাপন বানাতে শুরু করলো 2000 সালের পরে। তাদের গ্রুপের বন্ধু বান্ধব, ভাই বেরাদরেরা গালি দিতে শুরু করলো বিটিভিকে এবং এফডিসিকে। যে বিটিভি আমাদের দিয়েছে সংসপ্তক, পায়ের আওয়াজ পাওয়া যায়, বহুব্রীহি, অয়ময়ের মতো অসাধারণ সব নাটক। যে এফডিসিতে কাজ করে এসেছে হাজার হাজার শিল্পী, কলাকুশলী, স্বর্ণযুগ উপহার দিয়েছে আমাদের সিনেমার। বিটিভিকে সেই গ্রুপ ডাকতে শুরু করে খ্যাত বলে। খ্যাত মানে জানেন তো না? না জানলে বলছি, শহরের লোকেরা গাইয়াদের বলে খ্যাত। এই হঠাৎ নাটক, সিনেমা, বিজ্ঞাপন বানাতে আসা স্বঘোষিত মেধাবীদের নিবাস কোন শহরে তা জানা যায় না, যেহেতু তাদের পৃষ্ঠপোষকতা করে শহরের পত্রিকাগুলো, তাই তারা স্বঘোষিত শহুরেও বটে, যাকে জুলাই প্রজেক্টের জারগনে বলা হয়েছে আরবান।
পত্রিকার টানা প্রচারণায় এদের মেধা যখন ফুলে ফেপে উঠছে, সেই সময়টার কথা আরেকবার মনে করিয়ে দিই আপনাদেরকে। মনে করে দেখুন সময়টা 2001 সালের পর, যখন বিএনপির ঘাড়ে চড়ে জামায়াত রাষ্ট্র ক্ষমতায়। জামায়াত ক্ষমতায় এসেই ভয়াবহ হত্যাকাণ্ড শুরু করেছিল আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের উপর। প্রতিদিন নীরবে দেশ ত্যাগ করছিল বহু হিন্দু পরিবার। মুক্তিযুদ্ধের নাম নেওয়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল, জাতীয় সঙ্গীত বাজানো বন্ধ হয়ে গিয়েছিল, শিল্প সাহিত্যে সিনেমায় টিভিতে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল মুক্তিযুদ্ধপন্থী শিল্পীদের। ঠিক এই সাংস্কৃতিক অন্ধকারের এবং শূন্যতার সুযোগ নিয়ে ফাঁকা মাঠে গোল দিয়েছিল এই স্বঘোষিত মেধাবী গ্রুপের নেতারা। এরপরেই আসে 111, মেটিকুলাস পরিকল্পনার প্রথম প্রজেক্ট বাস্তবায়ন এবং ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর চেষ্টা হয়। তখনও ক্ষমতার পালাবদল দেখে আজকের মতো অনেক পরিচিত মিডিয়া মুখ তাদের দলে গিয়ে ভিড়েছিল। এখন আমি যদি বলি এই সিনেমা নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতারা মেটিকুলাস প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে বহু বছর ধরে, তা কি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে? নিশ্চয়ই কষ্ট হবে। সংস্কৃতি জগতের ভাই বোনদের মব গ্রুপের কেউই এমন কিছু মহৎ শিল্প সৃষ্টি করেনি যে তারা শিল্পের মাধ্যমে শক্তিমান হয়ে উঠতে পারে বলে আপনি বিশ্বাস করতে পারেন। আপনার হয়তো মাথায় আসতে পারে না যে এরা শিল্পের বিচারে তেমন কোনো গুরুত্ব বহন করে। আমি কেন এই মব গ্রুপের কথা গুরুত্ব দিয়ে বলছি? আমি স্পেশালি ফারুকি মব গ্রুপের কথা বলছি। আসলেই শিল্পের বিচারে তারা গুরুত্ব বহন করে না, সেই চেষ্টাও তাদের ছিল না। কিন্তু মেটিকুলাস প্ল্যানে এরা খেলোয়াড় হিসাবে নিজেদের অস্তিত্বের পুরোটা দিতে পেরেছে। মুক্তিযুদ্ধ এবং রবীন্দ্রনাথকে ভ্যাংচানো, লিটনের ফ্ল্যাট ও বাটপাড়িকে এরা পৌঁছে দিতে পেরেছে জেনজি এবং গরিবের আইভি লিগের আনাচে কানাচে। তাই জেনজি এবং গরিবের আইভি লিগে ভর্তি হওয়া ছেলেমেয়েরা নিজেদের প্রচন্ড মেধাবী দাবি করতে দুইবার ভাবে না। এই মেধাবী ফিল্ম মেকার কিংবা হঠাৎ গজিয়ে ওঠা মেধাবী লেখক কবিদের মতো করে চিন্তা করা জেনজি মেধাবী ছাত্রছাত্রীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন সত্য মিথ্যা না জেনেই কি আপনার মর্মমূলে আঘাত লাগেনি? লেগেছে তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, এই গুজব যখন তারা ছড়িয়েছে তখন কি আপনি তাদের গুরুত্ব দেননি? নিশ্চয়ই দিয়েছেন। কারণ গুলি তো চলেছিল, তা তো সত্য। গুলির শব্দ পাওয়া গেছে, গুলির চিহ্ন দেখা গেছে, শুধু কে কাকে মারছিল তা জানতে দেওয়া হয়নি আজও অবধি। ময়না তদন্ত হয়নি একটি লাশেরও। কেন বলুন তো? আপনি প্রশ্ন করতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই মেটিকুলাস প্ল্যানে সংযুক্ত করলো কারা? বিজ্ঞাপন বা নাটকের ভাই বেরাদররা তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে যায়নি ছাত্রদের বোঝাতে। না, আমিও তা বলছি না। এরা নিজেদের মেধাবী বললেও অনেকে কিন্তু কলেজ অবধি পাস করেনি। তাদের পক্ষে ভার্সিটিতে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব নয়। গরিবের আইভি লীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা অনেককেই আপনার মনে থাকার কথা। আগস্টের এক দফা ঘোষণা দেওয়া আনু মোহাম্মদকে মনে আছে তো? সেই যে বাংলাদেশের সমস্ত উন্নয়নকে ভ্যাংচানো আনু মোহাম্মদ। অথচ আপনি একটু ভাবলেই দেখতে পাবেন যে বাংলাদেশের উন্নয়ন প্রজেক্টগুলোতে লাখ লাখ শ্রমিক কাজ করেছে এবং তা দিয়ে তাদের জীবনের উন্নয়ন ঘটেছে। আনু মোহাম্মদ একটি সাধারণ শার্ট বা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় এবং মাঝে মধ্যেই পোশাক বদলে বিভিন্ন উন্নত দেশে গিয়ে বেরিয়ে আসেন। গত 15 বছর দেশের সকল তেল গ্যাস সম্পদ চুরি হয়ে যাচ্ছে, ভারতের কাছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে বলে তিনি চৌকিদারি করেছেন। আর এখন ইউনূস গোপনে চুক্তি করে বন্দর বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছেন, উড়োজাহাজ কিনছেন এবং গোপন চুক্তি করছেন আমেরিকার সঙ্গে। তা সবাই জানলেও উনি দেখতে পাচ্ছেন না। আনু মোহাম্মদ এখন আর কিছু দেখবেনও না, তার কাজ আপাতত শেষ। এখন চোখে দেখতে পাচ্ছেন আনুর মোহাম্মদের ছাত্ররা যারা জুলাই প্রজেক্টে অংশ নিয়ে প্রতারিত বোধ করছে। আর এখন এক এক করে কথা বলতে শুরু করেছে তারা আজ বুঝতে পারছে যে আনু মোহাম্মদ এবং তার শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা কেন একটিও থিওরি ক্লাস পড়াতো না, কেন তারা শুধু সেমিনার করত আর সেমিনার করত। শিক্ষকদের বিভিন্ন সেমিনারে হাজির থাকতে হতো ছাত্রছাত্রীদের এবং তারা ছাত্রছাত্রীদের বোঝাতো যে ভার্সিটির ক্লাসের লেকচারের চেয়ে সেমিনারে উপস্থিত থাকা বেশি আধুনিক। বিদেশ থেকে লেখাপড়া করে আসা শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা নিজেরা থিওরি পড়েছে হয়তো প্রচুর, কিন্তু ছাত্রদের শিক্ষা দিয়েছে শুধু ওই অ্যাক্টিভিজম কিংবা জুলাই প্রজেক্টের জার্গনে যাকে বলে আরবান অ্যাক্টিভিজম, যাতে খুব সহজেই তাদের ভারত বিদ্বেষী নানা ইস্যুতে রাগিয়ে দেওয়া যায় কিংবা লেলিয়ে দেওয়া যায় আবু সাইদের মতো 2 হাত ছড়িয়ে গুলি খাওয়ার জন্য।
কঠিন সব থিওরি না পড়েই শুধু শিক্ষক নেটওয়ার্কের সেমিনারে ঘুরেই যদি ছাত্ররা আরামে পরীক্ষার খাতায় নাম্বার পেয়ে যায়, তখন সেই শিক্ষককে তারা মহামানব হিসেবেই দেখবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় পাশ করা আর নম্বর পাওয়াই তো সবচেয়ে বড় ব্যাপার, তাই নয়? শেখা তো কোনো ব্যাপার না, শিখতে হবে কেন? তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেটিকুলাস প্ল্যানে ব্যবহৃত হবার পর আজ বুঝতে পারছে যে তাদের ক্লাসে কিছুই পড়ার নেই শিক্ষকরা। অ্যাক্টিভিজমের কি নির্মম চেহারা, তাই না? ভয়ঙ্কর বটে। 2023 সালের শেষের দিকে বাংলাদেশ সরকার শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থায় বড় সড় ইতিবাচক এবং জীবনমুখী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলে এই শিক্ষক নেটওয়ার্কের নেতৃত্বে অ্যাক্টিভিজমে নেমে যেতে দেখা যায় কোচিং সেন্টার ব্যবসায়ী এবং জামাত শিবিরকে। জামাত শিবিরের অ্যাক্টিভিজম এবং কোচিং সেন্টারের সাথে শিক্ষক নেটওয়ার্কের এত ওঠা বসার কারণ কি হতে পারে বলুন তো? আপনি কি ভেবে দেখেছিলেন ওই সময় শিশুদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে এত হিংস্র এবং মিথ্যাশ্রয়ী আন্দোলন কি খুব জরুরি ছিল? খোদ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষে কি তা করা সম্ভব? তাও আবার তারা ছিল শিক্ষক নেটওয়ার্কের ভালো জামা কাপড় পরা শিক্ষক সব। কখনো ভেবে দেখেছেন কি আনু মোহাম্মদ দেশের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন কিনা? তার চেয়ে মেধাবী শিক্ষক কি আর নেই বাংলাদেশে? আছে, আগেও ছিল, সামনেও থাকবে। তাহলে কেন সকল সেমিনারে শুধুই শিক্ষক নেটওয়ার্ক ও তার নেতা আনু মোহাম্মদকে দেখা যেত? জনপ্রিয় পত্রিকাগুলো কেন শুধু এদেরকেই ফোকাস করত? ভেবে দেখুন তো। ভেবে দেখলে আমার মতো আপনিও দেখতে পাবেন আনু মোহাম্মদের কাজই ছিল ছাত্রদের অ্যাক্টিভিজম শেখানো, যাতে তার ছাত্ররাও তার মতো করে গরিব দেশে বসে গরিবের উন্নয়নকে ভ্যাংচাতে পারে। লম্বা সময় ধরে আনু মোহাম্মদ এবং শিক্ষক নেটওয়ার্ক বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ছাত্র এবং মধ্যবিত্তদের খেপিয়ে তুলেছিল। জুলাই প্রজেক্টে তাদের এটুকুই দায়িত্ব ছিল এবং এরপরে শেষ হয় দায়িত্ব। এখন যে যার পুরস্কার পেয়ে গেছেন। এখানে আরেকজন শিক্ষকের কথা বলি, তিনি মোহাম্মদ জাফর ইকবাল। তিনিও জনপ্রিয় কিছু পত্রিকায় একসময় কলাম লিখতেন। একদিন তিনি ঘোষণা দিয়ে কিছু পত্রিকা থেকে সরে আসেন, কারণ জাফর ইকবাল অন্য কারো সিলেবাসে লিখতে রাজি হননি। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে তাকে সরানো যায়নি। এরপর থেকেই জাফর ইকবাল হয়ে গেলেন জেনজির শত্রু। তার পেছনে লাগিয়ে দেওয়া হলো ফেসবুক মব, সৈন্য সামন্ত। তার বিরুদ্ধে কিছু উঠতি লেখককেও টাকা দিয়ে লেলিয়ে দেওয়া হলো। সেই লেখকদের গোপনে পুরস্কার পাইয়ে দেওয়ার লোভ দেখানো হলো। তাদের জাফর ইকবাল বিরোধী লেখাগুলো ঝাঁকে ঝাঁকে শেয়ার দিল শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা। এই জাফর ইকবাল যখন জুলাই মাসে তার নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান শুনে প্রতিবাদ করেছিলেন, তখন একযোগে তার সব বই বয়কট করার ঘোষণা এসেছিল সকল ফেসবুক পেজ, বইয়ের দোকান এবং প্রকাশনী থেকে। এক সেকেন্ডে একযোগে ঘটে যাওয়া এই ব্যাপারটাকে আপনাদের মেটিকুলাস পরিকল্পনা মনে হয়েছিল কি? না হয়ে থাকলে ভেবে দেখবেন একটু কি ছিল সেই পরিকল্পনা। জাফর ইকবালকে মুছে দেওয়ার দীর্ঘ পরিকল্পনা শুরু হয়েছিল মূলত শাহবাগ আন্দোলনের পর থেকেই। শিশুদের জন্য নরম নরম মজার সাহিত্য লেখা এবং তরুণদের মানুষ হওয়ার স্বপ্ন দেখানোর বোকা জাফর ইকবালরা শিক্ষক হিসাবে পুরোপুরি ব্যর্থ, কারণ তারা অনেক কিছুই পারেন না যা আনু মোহাম্মদরা সহজেই পারেন। তা হলো ছাত্রদের লাশ ফেলার মেটিকুলাস পরিকল্পনায় অংশ নেওয়া এবং সেজন্য সারা জীবন ধরে ছাত্রদেরকে বিদেশি টাকায় অ্যাক্টিভিজম শেখানো। শিক্ষক নেটওয়ার্কের কাছে আপনি ব্যবহৃত হয়েছেন, তার প্রমাণ কি জানেন তো না? এই যে বললাম, ছাত্রদের একটি অংশ এখন হতাশ হয়ে কথা বলছে। তাদের একটি অংশ এই শিক্ষকদের নিয়ে অনলাইনে লেখালেখি শুরু করেছে। তারা কমেন্টে জানিয়ে দিচ্ছে কি কি ঘটতো অ্যাক্টিভিজমের ক্লাস এবং সেমিনারে। তারা প্রতারিত বোধ করছে। তথাকথিত গণ অভ্যুত্থানে অংশ নিয়ে কখন আপনি প্রতারিত বোধ করবেন বলুন তো? যখন কেউ আপনার কাছ থেকে কোনো সুবিধা নেবে কিংবা আপনাকে ব্যবহার করবে। প্রতারণার সংজ্ঞা তো আসলে তাই নাকি অন্য কিছু? আমি অন্য কিছু জানি না, আপনি জানেন? আগস্টে কাজ হাসিলের পর মুক্তিযুদ্ধের সব চিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনই সময় এই প্রতারণা মুছে ঘুরে দাঁড়ানোর, তাই না? বাংলাদেশের অভ্যুদয় হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, যা গড়িয়েছে মুক্তিযুদ্ধে, এবং বাংলাদেশে গণতন্ত্রের মুক্তিও ঘটেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। আজ অবধি কেউ কখনো তাতে প্রতারিত বোধ করেনি। এবার মেটিকুলাস প্ল্যানে একটি তথাকথিত গণ অভ্যুত্থান নাটক করে দেশের ক্ষমতা দখল করা গেলেও মানুষের মুখ বন্ধ করা যাচ্ছে না। কখনো মানুষ যা বলেনি এবার তা বলছে। তা হলো এই প্রতারণার কথা। খুবই দুঃখজনক যে আমাকে জুলাই সন্ত্রাসের প্রতারণা বুঝিয়ে বলার জন্য আমাদের ঐতিহাসিক গণ অভ্যুত্থানগুলোর
উদাহরণ টানতে হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্রিকের ফটোগ্রাফার শহীদুল আলম জুলাইয়ের 18 তারিখ স্ট্যাটাস শেয়ার দিয়ে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার নিউজ, যে মামলায় ইউনূসের 5ই আগস্ট রায় হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেই 5ই আগস্ট দিনটি কিন্তু উল্লেখযোগ্য। এর আগে পিছে তার সকল পোস্ট কোটা আন্দোলন নিয়ে, মেধাবীদের কষ্ট নিয়ে। শহীদুল আলম হঠাৎ ডক্টর ইউনূসের রায়ের খবরটি কেন পোস্ট দিলেন? 18ই জুলাই দেশে ইন্টারনেট বন্ধ ছিল। তিনি কোথায় গিয়ে পোস্টটি দিলেন? দেশের কোথাও ইন্টারনেট ছিল না, কিছু দূতাবাস এবং বিদেশি সংবাদ সংস্থার বিশেষ ইন্টারনেট ব্যবস্থা বাদে। প্রশ্ন জাগে না আপনাদের মনে? জুলাই সন্ত্রাসে নেতৃত্ব দেওয়া ERK.com পেজটির কথা আমরা কম বেশি সবাই এখন জানি। পেজটি চালান শিমু নাসের বলে একজন। ERK পেজটি জেনজিকে টার্গেট করে রাজনৈতিক কুতর্কের পোস্ট দিয়ে জনপ্রিয় হয়। এই পেজটির উত্থান শাহবাগ আন্দোলনের পর। শিমু নাসের এদের মধ্যে একজন, যে কিনা জুলাই মাসের কয়েকদিন ইন্টারনেট না থাকা সত্ত্বেও অবিরত ফেসবুকে পোস্ট দিয়ে গেছেন। প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমের কথা তো আমরা সবাই জানি। তিনি কিভাবে এএফপির ব্যুরো চিফ, মানে ফ্রান্সের একটি সংবাদ সংস্থার ব্যুরো চিফের চেয়ার এবং ডেস্কটপ কম্পিউটার আন্দোলনের গুজব ছড়ানোর কাজে ছেড়ে দিয়েছিলেন আন্দোলনকারীদের হাতে, তা তিনি নিজের মুখে বলেছেন। এ থেকে কি বোঝা যায় না যে দেশি এবং বিদেশি পার্টনাররা মিলে কি দারুণভাবে ডক্টর ইউনূসকে কেন্দ্রে রেখে মেটিকুলাস পরিকল্পনা করে জুলাই প্রজেক্ট বাস্তবায়ন করেছে। যাদের কথা আমরা জেনেছি তারা কেউই তো বিদেশি কোনো এম্বাসিতে রাষ্ট্রদূত হিসেবে চাকরি করেননি, তাই না? প্রশ্ন আসতে পারে যে এত লোক যখন জড়িত তখন এই ষড়যন্ত্র এত গোপন রইল কেমন করে? না ভাই, অতটা গোপন তো থাকেনি। সবাই গোপন কথা ভেবে চেপে রাখতে পারে না, কেউ কেউ ফাঁস করে দেয়। মেটিকুলাস প্ল্যানে জড়িত লেখক, শিল্পী, অ্যাক্টিভিস্ট অনেকের ঔদ্ধত্য ফাঁস করে দিয়েছে নানা গোপন কথা। আল মাসনুন নামে রাষ্ট্রচিন্তার একজন অ্যাক্টিভিস্ট 5ই মার্চ 2023 সালে স্ট্যাটাস দিয়ে ঔদ্ধত্যের সাথে লিখেছিলেন যে এটাই সর্বশেষ জয় বাংলা কনসার্ট, আর এটা হতে দেওয়া হবে না, যা এখন নতুন করে ঘুরে বেড়াচ্ছে অনেকের ওয়ালে। প্রথম আলো এবং ডেইলি স্টার ঘনিষ্ঠ বহু উঠতি লেখক এবং শিল্পী বিদেশি ডোনারদের মেটিকুলাস প্রজেক্টে কাজ করার গরমে তেমন কিছু না কিছু লিখেই অযথা জোর করে বাগাতে চাইছিলেন পুরস্কার এবং কাদা ছোড়াছুড়িতে, যা থেকে অনেক কিছু ফাঁস হয়ে গেছে। সর্বোপরি শেখ হাসিনা নিজে পেয়েছিলেন সেন্ট মার্টিন বিক্রির হুমকি এবং তার বদলে আজীবন ক্ষমতায় থাকতে সাহায্য করার পশ্চিমা আশ্বাস। তাই গোপন ছিল না যে দেশীয় পার্টনারদের মধ্যে লম্বা পরিকল্পনা চলছে এবং যে কোনো দিন প্রজেক্ট বাস্তবায়িত হবে। তা হয়েছিল বিগত জুলাইতে, 2024 সালের জুলাই মাসে। প্রতারণা ঘটেছিল, শেষ কথা। প্রতারণা হয়েছিল, আপনি প্রতারিত হয়েছেন, এটাই শেষ কথা। বিদেশের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা জুলাই সন্ত্রাসকে আন্দোলন ভেবে সোচ্চার হয়েছিলেন ফেসবুকে। তারা কি বিদেশে বসে একটু প্রতারিত বোধ করছেন এখন? বাংলাদেশের ধ্বংস দেখতে দূর থেকে তাদের কেমন লাগছে? প্রশ্ন রেখে গেলাম। ও সবাই তো জাফর ইকবালের মতো বোকা নন যে দেশের জন্য তাদের কষ্ট হবে। তবে ইদানিং অনেকে প্রবাসে বসে প্রতারিত বোধ করছেন এবং কথা বলতে শুরু করেছেন। খেটে খাওয়া বহু প্রবাসী কিন্তু জেগে উঠছেন নিজের তাগিদে। লন্ডনের প্রবাসীরা প্রমাণ করেছেন যে মেটিকুলাস প্ল্যান করে তাদের বোকা বানানো এত সহজ নয়। দিন যত গড়াচ্ছে প্রতারণার সকল চিহ্ন, সকল প্রমাণ হাজির হচ্ছে এসে। বাংলাদেশের এই জুলাই প্রজেক্টের ক্ষমতা দখলের, জুলাই সন্ত্রাসের চেহারাগুলো একে একে সবার সামনে স্পষ্ট এবং নোংরাভাবে ফুটে উঠছে। আপনি দেখতে পাচ্ছেন না যে পুরো জুলাই প্রজেক্ট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা দখল করে বাংলাদেশকে থামিয়ে দেওয়ার, বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার মেটিকুলাস ডিজাইন। না দেখতে পেলে দেখার চেষ্টা করুন। আরেকটি পর্ব করব জুলাই প্রজেক্ট নিয়ে, সেটি শেষ দিন, যে দিনটিতে ক্ষমতা দখল হয়েছিল সেদিন দেখতে পাবেন। ভালো থাকুন ততক্ষণ।